নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো বাদল সরকারের লেখা বাকি ইতিহাস যে নাটকটি রয়েছে সেই নাটকটির কিছু দিক সম্পর্কে। মনে রাখতে হবে যে বাংলায় যাদেরকে আমরা অ্যাবসার্ড নাটককার বলে জানি, বাদল সরকার তাদের মধ্যে অন্যতম। এবার বাকি ইতিহাসকে অ্যাবসার্ড নাটক বলা যায় কি যায় না, বা বাংলাতেও আদৌ কোনো অ্যাবসার্ড নাটক লেখা হয়েছে কিনা এ নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু মোটামুটিভাবে পাশ্চাত্যে যাকে আমরা অ্যাবসার্ড নাটক বলে চিনি বা জানি, মূলত দুটো বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে যে মূল্যবোধের ভাঙন, যে বলা যেতে পারে জীবনের আদর্শগুলো থেকে মানুষের বিচ্যুতি, যে অর্থহীনতার বোধ তৈরি হলো, মানুষের উপর মানুষের যে অত্যাচার, বোমা বিস্ফোরণ, নানা ঘটনা, দুটো বিশ্বযুদ্ধ যে রক্তক্ষয়ী একটা ইতিহাসকে তৈরি করলো, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষের যে অস্তিত্বের সংকট তৈরি হলো, যে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হলো, সেই প্রেক্ষাপটেই তো অ্যাবসার্ড নাটকের জন্ম। আমরা সেখানে স্যামুয়েল বেকেটের কথা জানি, ইউজিন ইউনেস্কোর কথা জানি, অ্যালবির কথা জানি। তেমনি বাংলায় এই অ্যাবসার্ড ধরনের নাটক যারা লিখেছেন তাদের মধ্যে আমাদের বাদল সরকার কিংবা মোহিত চট্টোপাধ্যায় অন্যতম। আর বাদল সরকারের লেখা অ্যাবসার্ড নাটকগুলির মধ্যে অন্যতমই হচ্ছে বাকি ইতিহাস। আমাদেরকে মনে রাখতে হবে যে বাদল সরকার এই নামটা বাংলা নাটকের ইতিহাসে নাটককার বা নাটক রচয়িতা হিসেবে যতখানি তার নাম জনপ্রিয়, বাংলা থিয়েটারের ইতিহাসে কিন্তু সেই নামটা আরও বেশি জনপ্রিয়। পথনাটক বা থার্ড থিয়েটারের মতো যে নতুন ধারার নাটক, মানুষের জন্য থিয়েটারকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, তথাকথিত ব্যয়বহুল মঞ্চ উপকরণকে সরিয়ে দিয়ে মানুষের জন্য থিয়েটার করতে গিয়ে একজন অভিনেতা তার শরীরটাকে, তার অঙ্গভঙ্গিটাকে, তার কণ্ঠস্বরটাকে কীভাবে ব্যবহার করে মানুষকে গণচেতনায় উদ্বুদ্ধ করতে পারে, শোষিত বঞ্চিত এই সমাজের বুকে দাঁড়িয়ে মানুষকে সংগ্রামী করে তুলতে পারে, প্রতিবাদী করতে পারে, তাকে তার নিজের অধিকারটুকু আদায় করে নেবার ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারে। এই যে মানুষকে সচেতন করা, মানুষের জন্য থিয়েটার করা, এটা কিন্তু বাদল সরকারের একটা আদর্শ ছিল, এবং সেই আদর্শ থেকেই কিন্তু তিনি থার্ড থিয়েটারের মতো নাটকের ধারায় পৌঁছচ্ছেন। আমাদেরকে মনে রাখতে হবে যে বাদল সরকার কিন্তু প্রথমেই এক ধাপে সেখানে পৌঁছে যাননি। প্রথম দিকে তিনি শনিবার, সলিউশন এক্স এই জাতীয় কিছু হাসির নাটক লিখেছেন। তারপরে তিনি কিন্তু হাত দিচ্ছেন এই যে অ্যাবসার্ড নাটকগুলোর কথা বলছি সেই নাটকগুলোতে। মনে রাখতে হবে যে একজন নাটককার হাসির নাটক লিখছেন, হাসি মানে সেখানে কিন্তু হাসি নয়, হাসি দিয়েও জীবনকে দেখা যায়। বাদল সরকার সেটাই চেয়েছিলেন। মনে রাখতে হবে একেবারে প্রথম থেকেই কিন্তু বাদল সরকারের যে টার্গেটটা ছিল সেটা কিন্তু বারবার পাল্টে গেছে বলে মনে হবে। এই যে কখনো হাসির নাটক, কখনো অ্যাবসার্ড নাটক, কখনো বা থার্ড থিয়েটার, যেখানে থিয়েটারকে তিনি একেবারে জনগণের মাঝে নিয়ে যাচ্ছেন, গ্রামে গঞ্জে পৌঁছে যাচ্ছেন, রাস্তাঘাটে তিনি অভিনয় করছেন, অঙ্গন মঞ্চ, খোলা মঞ্চ, এই সব কথাগুলো আসলে কাদের জন্য? মানুষের জন্য। মানুষের হয়ে তিনি নাটক লিখছেন, এবং থার্ড থিয়েটারের মূল শর্তটাই ছিল মানুষের জন্য থিয়েটার। কিন্তু মনে রাখতে হবে যে তার যে অ্যাবসার্ড নাটকগুলো, এগুলোও কিন্তু মানুষের জন্য নাটক এই কথাটা থেকে খুব একটা আলাদা নয়। হয়তো তার সেখানে আদর্শের কিছু সামান্য ব্যতিক্রম আছে, কিন্তু লক্ষ্যবস্তু কিন্তু মানুষ। এক জায়গায় তিনি পৌঁছে যাচ্ছেন একেবারে সংগ্রামী, বঞ্চিত, অবহেলিত, উপেক্ষিত মানুষকে, তাকে একটা সংগ্রামী চেতনা উদ্বুদ্ধ করা, রাষ্ট্রের, সমাজের যা কিছু বঞ্চনা তার বিরুদ্ধে তাদেরকে আত্মসচেতন করা, শ্রেণী সচেতন করা। এটা যেমন তার লক্ষ্য ছিল থার্ড থিয়েটার ভাবনার প্রেক্ষাপটে, তার প্রথম পর্বের নাটকগুলোর মধ্যেও দেখতে পাই যে মানুষকে তার শুদ্ধতম রূপে তিনি সন্ধান করছেন। অর্থাৎ একটা জায়গায় যখন তিনি পৌঁছে যাচ্ছেন একটা সংগ্রামী চেতনায়, একটা প্রতিবাদের চেতনায়, একটা গণচেতনা, একটা মানুষকে শ্রেণী সচেতন করবার ভাবনায়, তেমনি তার আগের পর্বে তিনি কিন্তু মানুষকে তার শুদ্ধতম রূপে সন্ধান করছেন, মানুষকে তার অস্তিত্বের সন্ধানে মনোযোগী করতে চাইছেন। এই জীবনটা সেখানে কোথায় ব্যর্থতা, কোথায় শূন্যতা, এই জীবনের অর্থহীনতার বোধটা কোথায় তৈরি হচ্ছে, সেখান থেকে মানুষ কেমন করে একটা বলা যেতে পারে একটা পূর্ণতার জীবনের দিকে হাঁটতে পারে। জীবন যদি অর্থহীন হয় তাহলে কি মরে যাওয়াটাই একমাত্র শর্ত হতে পারে, নাকি এই অর্থহীন জীবনের মাঝেও একটা জীবনকে নিজের মতো করে সন্ধান করে নেওয়া চলে? এই যে ভাবনাগুলো দেখা যেতে পারে যে একই ভাবনা, তার রকম ফের ঘটেছে মাত্র।
সময়ের সাথে সাথে তাকে রূপায়ণের, তাকে উপস্থাপনার চিন্তার একটা বদল ঘটেছে মাত্র, কিন্তু লক্ষ্যবস্তুটা হয়তো আরও ব্যাপক হয়েছে, কিন্তু তার মূলে রয়েছে কিন্তু মানুষ। এই কথাগুলো আমরা এই কারণেই বলছি যে বাদল সরকারের নাটকগুলোকে অ্যাবসার্ড নাটক বলা যায় কিনা, বা আমরা যে নাটকটা নিয়ে কথা বলছি বাকি ইতিহাস, সেই নাটকটাকেও অ্যাবসার্ড নাটক বলা যায় কি না, নাকি সেটা অস্তিবাদী নাটক, সেই কথাতে ফিরে আসবার জন্য, সেই কথাতে পৌঁছানোর জন্যই আমরা এত কথা বলছি। আসলে আমরা যে কথা বলছিলাম যে পাশ্চাত্যে দুটো বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে মানুষের জীবনে যে আদর্শ মূল্যবোধের ভাঙন ঘটেছে, জীবনের মূল স্রোত থেকে মানুষের যে বিচ্ছিন্নতা, সেটাই ছিল অ্যাবসার্ড নাটকের মূল কথা। যেখানে জীবন হয়ে পড়ছে বিচ্ছিন্ন, জীবন তার মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা শূন্যতা, একটা অর্থহীনতার বোধ তৈরি হচ্ছে, যেখানে বেঁচে থাকা না থাকা দুটোই সমান, যেখানে হয়তো মৃত্যুই কাঙ্ক্ষিত হয়ে উঠছে। আর ঠিক এই প্রেক্ষাপটে বাকি ইতিহাস সম্পর্কে আমরা কি বলবো? না, বাকি ইতিহাস যে কথা আমরা আগেই বললাম যে এবং ইন্দ্রজিতের মতো নাটক দিয়ে অ্যাবসার্ড ধর্মী নাটকের যে সূচনা আমাদের বাদল সরকার করলেন, সেটা আরও পূর্ণতা পেল বাকি ইতিহাসে। এবং লক্ষ্য করবার বিষয় যে বাকি ইতিহাস নিয়ে আমাদের পণ্ডিত মহলে, সমালোচক মহলে, অধ্যাপক মহলে সবথেকে বেশি বিতর্ক দেখা গেছে। কোনো একজন অধ্যাপক যদি বলেন যে বাকি ইতিহাস অ্যাবসার্ড নাটক, তখন আরেকজন অধ্যাপক একেবারে তাল ঠুকে তার বইয়ের মধ্য দিয়ে প্রমাণ করবার চেষ্টা করছেন বাকি ইতিহাস অ্যাবসার্ড নাটক নয়। এখন সেই বিতর্কে না গিয়ে আমরা যদি নিজেদের মতো করে নাটকটাকে দেখি যে এই নাটকে তিনি কী দেখাচ্ছেন। আমরা আগেই বলেছিলাম যে তিনি যেমন থার্ড থিয়েটার পর্বে গিয়ে মানুষকে তার সমস্ত অত্যাচারিত বঞ্চিত জীবন থেকে বের করে আনতে চাইছেন, মানুষকে তার অধিকার, তার হিস্সা বুঝে নিতে তিনি সাহায্য করতে চাইছেন, তেমনি প্রথম পর্বের এই যে অ্যাবসার্ড ধর্মী যে নাটকগুলো, যেটা প্রথম পর্ব অবশ্যই তার হাসির নাটক, দ্বিতীয় পর্ব বলবো, সেখানেও কিন্তু মানুষকে তিনি তার আত্মস্বরূপ চিনতে সাহায্য করছেন। যেখানে সংগ্রামটা, যেখানে লড়াইটা নিছক কোনো রাষ্ট্র শাসন বা সরকারের বিরুদ্ধে নয়, যেখানে শোষক শোষিতের তথাকথিত সম্পর্কের কথা নয়, যেটা তথাকথিতভাবে তার থার্ড থিয়েটারে আছে, এখানে আসলে মানুষের লড়াইটা মানুষের নিজের বিরুদ্ধে, মানুষের লড়াইটা মানুষের নিজের মধ্যে। মানুষের শত্রু যদি কেউ থেকে থাকে তবে সেটা তার সে নিজে। কারণ মানুষ সমাজ বদলাবে কি বদলাতে পারবে না, তার থেকে আগে সব থেকে বড় যেটা প্রয়োজন, মানুষ নিজেকে বদলাতে পারবে কিনা এবং তার বদলানোর প্রয়োজন আছে কিনা। সে যেখানে দাঁড়িয়ে আছে সেইটা কি তার পক্ষে ঠিক জায়গা কি জায়গা নয়। এই যে আমি, আমার আইডেন্টিটি কি, আমার অস্তিত্ব, এই যে অস্তিত্ববাদ, আমরা একটা আলোচনা এর পূর্বে আমরা করেছিলাম আমাদের এই চ্যানেলে, যে অস্তিত্ববাদ আর অ্যাবসার্ডবাদের মধ্যে কোথায় সম্পর্ক, বা এদের মধ্যে কোথাও সম্পর্ক আছে কিনা, আমরা সেই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেছিলাম। যাদের ইচ্ছে হবে দেখে নেবার চেষ্টা করতে পারো। তো সেখানে আমরা একটা কথাই বলতে চেয়েছিলাম যে অস্তিবাদ আর অ্যাবসার্ডবাদের মধ্যে কিন্তু খুব একটা দূরত্ব নেই। অ্যাবসার্ডবাদ তৈরি হয় কোথায়? না অস্তিত্বের সংকট থেকে। আর অস্তিত্ববাদ কি করে না, দুটোর মধ্যে কিন্তু অস্তিত্বের প্রশ্ন থাকে। অ্যাবসার্ডবাদে থাকে কি অস্তিত্বের সংকটটা, আর অস্তিত্ববাদে কি থাকে, সেই সংকটকে উপলব্ধি করে তা থেকে একটা সদর্থক জীবন চেতনায় পৌঁছে যাওয়া। এই পৌঁছতে পারলে তাকে আমরা বলছি অস্তিত্ববাদ, অস্তিবাদী নাটক। আর না পৌঁছতে পারলে, হতাশার মধ্যেই যদি নাটকটা শেষ হয়, তাহলে হয়তো সেটাকে আমরা অ্যাবসার্ড নাটক বলতে পারি। এরকম একটা মোটা দাগে একটা বিষয়টাকে ভাগ করতে পারি। এবার বাকি ইতিহাস নাটক সম্পর্কে প্রথম কথাই হচ্ছে, বাদল সরকার যে সময়ে নাটকগুলো লিখছেন, ওই 60-70-এর দশকে, 60-এর দশকই মোটামুটিভাবে ধরতে হয়, সেই সময়টাকে এখানে ধরা হচ্ছে। বাদল সরকার কিন্তু আপাতমস্তক কলকাতার জীবনকে নিয়ে এই নাটকগুলো লিখছেন। কলকাতার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর যে জীবন, তাদের যে একঘেয়ে বেঁচে থাকা, গতানুগতিক বেঁচে থাকা, সেই বেঁচে থাকাটা কি সার্থক বেঁচে থাকা, এটাই কি সদর্থক বেঁচে থাকা? এই বেঁচে থাকা অর্থহীন একঘেয়ে গতানুগতিক জীবনের মধ্যে যারা বাঁচতে অভ্যস্ত, তাদের জীবনের সংকটটাকে নিয়ে তিনি কিন্তু বাকি ইতিহাস নাটক লিখেছেন। লক্ষ্য করবার বিষয়, এই নাটকে যে দুজন চরিত্রের কথা বলা হচ্ছে, একজন হচ্ছেন শরদিন্দু আর একজন হচ্ছেন সীতানাথ। এই শরদিন্দু এবং সীতানাথ, এই দুজনকে দেখানো হচ্ছে যে শরদিন্দু একটি কলেজে পড়ায়, অধ্যাপক গোছের মানুষ, আর আমাদের যে বাসন্তী চরিত্রটাকে দেখানো হচ্ছে, সে কি করে না, সেও একটি স্কুলে পড়াতো, কিন্তু এখন সে গল্প লেখে। এবং একটা রবিবার দিনের ঘটনাকে এই গল্পের মধ্যে রাখা হচ্ছে, যেখানে দুজন মানুষ, দম্পতি যারা, তারা দুজনেই গল্প লেখার প্রতি একটা আকর্ষণ আছে। শরদিন্দুও গল্প লেখে, আর বাসন্তীর কথা তো বললাম, সে এখন গল্পই লেখে, গল্পের প্রতি তার একটা ভালোবাসা আছে। এবং তারা গল্পটার মধ্যে আমরা যেটা পাচ্ছি, আগে একটু গল্পটা বলে নিলে আমাদের শেষে বিষয়টাকে বলা যেতে পারে বিশ্লেষণ করতে সুবিধা হয়।
যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা খবরের কাগজ সূত্রেই সম্ভবত একটা খবর জানতে পারছে যে শহরে একজন মানুষ মারা গেছে, যার নাম সীতানাথ, আত্মহত্যা করেছে। এই যে আত্মহত্যার ঘটনাটা, এটা কি করছে, দুজন গল্পকার, একজন শরদিন্দু আর একজন বাসন্তী, দুজনে দম্পতি, তারা দুজনেই গল্প লিখবে। এবং তারা, একজন গল্পকার কি হয়, বিভিন্ন ঘটনা থেকে তারা গল্পের প্লট বেছে নেয়। তো শরদিন্দু এবং সীতানাথ, শরদিন্দু এবং আমাদের বাসন্তী, তারা সীতানাথের মৃত্যুর ঘটনাটাকে নিয়ে একটা গল্প লেখার কথা ভাবছে। প্রথমে বাসন্তী গল্প লিখছে, তারপরে শরদিন্দুও গল্প লিখছে। তার মানে তারা একটা মৃত্যুর ঘটনাটা থেকে উপাদান নিচ্ছে, কিন্তু কীভাবে তার মৃত্যু হলো সীতানাথের মতো লোকটার, এটা কিন্তু তাদের জানার কথা নয়। ফলে তারা যে গল্পটা লিখছে, তারা সেটা তাদের মতো করে লিখছে। এবার মনে রাখতে হবে যে একজন মানুষ মারা গেল, কেন মারা গেল তার ডিটেল কোনো তথ্য নেই, আত্মহত্যার কোনো কার্যকারণ সূত্র কী আছে না নেই সেগুলো জানার কথা নয়। ফলে তার মৃত্যুর খবরটাকে নিয়ে গল্প লিখতে গেলে যারা গল্প লিখছেন, নিঃসন্দেহে কোথাও তারা সেই মৃত্যুটাকে নিয়ে নিজেদের মতো করে ভাবনা চিন্তা করবে যে কেন একজন মানুষ মরতে পারে। এবং সীতানাথের মতো মানুষ, যে সীতানাথ আসলে শরদিন্দু বা বাসন্তীর মতোই একটা মধ্যবিত্ত শিক্ষিত সমাজের মধ্যে বসবাস করে, অর্থাৎ সীতানাথ শরদিন্দুদেরই একই ক্লাসে বিলং করে। একই ক্লাস মানে শ্রেণীগত অবস্থান, তারা একই মধ্যবিত্ত পরিসরে বাস করে। এবার একটা কথা এই প্রসঙ্গে একটু বলতে হয় যে শরদিন্দু লোকটা কলেজে অধ্যাপনা করে মনেই যে তাকে একেবারে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বলবো, এটা একটু বললে ভুল হবে। কারণ আজকে অধ্যাপকদের যে বেতন, আজকে শিক্ষকদের যে বেতন, 60-এর দশক 70-এর দশকে দাঁড়িয়ে যখন একদিকে বেকারত্ব, কলকারখানা বন্ধ হওয়া, এই শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়া, এগুলো যখন আজকের দিনে যেটা আরও ভয়াবহ রূপ নিচ্ছে, এই ঘটনাগুলো যখন চলছে, সেই সময় যারা অধ্যাপনার কাজে যুক্ত আছে তাদের বেতনটা আজকের নিরিখে কখনো বিচার্য নয়। ফলে সেই সময় অধ্যাপনা করে মনেই যে তার যে প্রচুর অর্থনৈতিক ক্ষেত্রটা খুব সমৃদ্ধ, এটা কিন্তু ভাবলে ভুল হবে। ফলে তাদেরকে সরাসরি মধ্যবিত্ত এই শব্দ দিয়ে দেগে দেওয়ার থেকে বোধহয় নিম্ন মধ্যবিত্ত বললেও খুব একটা ভুল হয় না। অর্থাৎ তারা এমন একটা অর্থনৈতিক অবস্থানে আছে, হয়তো তারা দরিদ্র নয়, কিন্তু জীবনের চাহিদাগুলো বোধহয় আরও একটু বেশি অর্থনৈতিক উপার্জন থাকলে ভালো হতো। সীতানাথকেও আমরা সেই একই ক্লাসে দেখতে পাই। ফলে তাদেরই সমাজভুক্ত একজন মানুষ আত্মহত্যা যখন করছে, তখন সেইটা নিয়ে যখন শরদিন্দু আর বাসন্তী গল্প লিখছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে সেই গল্প যতই কাল্পনিক হোক না কেন, সেখানে কিন্তু তাদের চিন্তাভাবনা, তাদের মৃত্যুটাকে নিজস্ব আলোকে, নিজস্ব জীবন ভিক্ষা, তাদের ব্যক্তি জীবনের নানা প্রশ্ন, নানা সমস্যা তার মধ্যে কিন্তু মিশে থাকবে, তাদের চেতনার সেখানে প্রভাব থাকবে। আমি জীবনটাকে কোন দৃষ্টিতে দেখছি, এই মৃত্যু যেটা সীতানাথের হয়েছে, এই রকম মৃত্যু ভাবনা কি আমারও কখনো জেগেছিল? যদি জাগে, সেটা কেন জেগেছিল? এই রকম কিছু বিষয় নিঃসন্দেহে আছে। এবং যে পরিস্থিতিতে রয়েছে, সেই পরিস্থিতি থেকে তারা সেইভাবেই গল্পের চরিত্রগুলোকে সৃষ্টি করছে। যেখানে আমরা দেখব নাটকের মধ্যে আরেকটা নাটক তৈরি হচ্ছে। শরদিন্দু সেও একটা গল্প লিখছে, আমাদের বাসন্তী সেও একটা গল্প লিখছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সীতানাথের স্ত্রীর নাম দেওয়া হচ্ছে কণা। সীতানাথ এবং কণাকে নিয়ে যে গল্পটা আমাদের বাসন্তী তৈরি করছে, সেটা অনেকটাই বলতে পারা যেতে পারে সেখানে জোরটা পড়ছে কণা চরিত্রের ওপর। যেখানে দেখানো হচ্ছে অবশ্যই সীতানাথ সেখানে মুখ্য চরিত্র, কারণ সীতানাথের আত্মহত্যা দিয়েই গল্প। কিন্তু একজন নারী যখন গল্প লেখেন, তখন একটা দম্পতিকে নিয়ে গল্প লেখার অর্থ সেখানে দম্পতির মধ্যে নারী চরিত্রের প্রতি একটা তাগিদ, একটা জোর থাকবে, এটা খুব স্বাভাবিক। যেখানে দেখানো হচ্ছে যে কণা সে একটু উচ্চাকাঙ্ক্ষী, শরদিন্দু সীতানাথের থেকে সে অনেক কিছু প্রত্যাশা করে। সীতানাথ তাকে কথা দিয়েছিল যে সে তার জন্য অনেক টাকা পয়সা জমি রেখেছে ব্যাংকে, তার জন্য একটা জায়গা জমি কিনে সেখানে বাড়িঘর তৈরি করছে, এই সমস্ত কথা জানিয়েছে। পরে সে জানতে পারলো যে সবটাই মিথ্যে, এবং মিথ্যে হওয়ার পর এটাও প্রায় বোধহয় আছে গল্পের মধ্যে যে সীতানাথকে কণা ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু মূল সমস্যাটা যেটা, যে আসলে সীতানাথ কণাকে তার মানে কি ঠকালো? না, কণাকে কিন্তু সে ঠকায়নি, কিন্তু কণাকে সে একটা কথা কখনো বলতে পারেনি। এই যে কণা, সেটা জানতো তার বাবা, কণা তার ছোটোবেলায় তার মাকে হারিয়েছে, তার এক দিদিও বোধহয় শ্বশুর বাড়ির দ্বারা অত্যাচারিত হয়েছিল, এরকম অনেক ঘটনা আছে। এবং সে জানে তার বাবাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং সেখানে আগুনে পুড়ে মারা যায়, কিন্তু অ্যাকচুয়ালি তার বাবা মারা যায়নি। এই কণার যে বাবা চরিত্রটাকে দেখানো হচ্ছে, সে চূড়ান্তভাবে স্বার্থপর, লোভী একটা মানুষ।
মেয়ে জামাইকে ঠকানোও তার চরিত্রের মধ্যে আছে। সে আসলে জেল খাটে, নানা নেশা ভাঙের সঙ্গে যুক্ত থাকে এবং সমস্ত কথা তার মেয়েকে জানিয়ে দেবে বলে এক প্রকার ব্ল্যাকমেল করে বা কালো হুমকি দিয়ে সে সীতানাথের থেকে মাঝে মাঝে টাকা আদায় করে জামাইয়ের থেকে, এবং এই টাকা জোগান দিতে গিয়ে সীতানাথ কণাকে যে কথা দিয়েছিল বাড়িঘর তৈরি করছে, জায়গা জমি করছে বা ব্যাংকে টাকা জমাচ্ছে, সমস্ত কিছু টাকা পয়সা আসলে তার শ্বশুরের দ্বারা সব কিছুই বিকিয়ে গেছে। কিন্তু শ্বশুরের নামে পিতার কথা একজন মেয়েকে যদি বলা হয় তাহলে মেয়ে আঘাত পাবে, তাই বউকে মানে স্ত্রীকে সে কখনো সেই কথা বলতেই পারল না। এই যে তার সঙ্গে তার স্ত্রীর মনের দূরত্বটা, যেখানে সে এমন একটা পরিবেশে বাস করে যে তার মনের কথা সে তার স্ত্রীকে কখনো বলতেই পারল না, এবং শেষ পর্যন্ত একরাশ চাপা বেদনা, একটা নিঃসঙ্গতা, যন্ত্রণা, সমস্ত কিছু, কারণ সীতানাথকে কণাও ছেড়ে চলে যাচ্ছে, ফলে শেষ পর্যন্ত সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এটা হচ্ছে বাসন্তীর গল্প। অন্যদিকে আমাদের শরদিন্দু যে গল্পটা লিখছে সেই গল্পটার বিষয়টা একটু অন্যরকম। সেখানে দেখানো হচ্ছে যে আমাদের যে সীতানাথ চরিত্রটা, তাকে দেখানো হচ্ছে সেও একটি স্কুলে চাকরি করে, এবং সেই স্কুলে চাকরি করা লোকটা, তারও স্ত্রীর নাম সেই কণা, এবং দেখানো হচ্ছে যে একবার মধ্যপ্রদেশের চম্বলগড় বোধহয় জায়গাটা, সেখানে গিয়ে তারা একটা ডাকবাংলোয় উঠেছিল এবং সেখানে একটি মেয়ে যার নাম পার্বতী, তার সঙ্গে এই সীতানাথের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, এবং সে একদিন বনের মধ্যে, জঙ্গলের মধ্যে সে তাকে ধর্ষণ করে, এবং পরবর্তীকালে এইটা তার মধ্যে একটা অপরাধ বোধ তৈরি করে। এবং আসলে কি হয়, আমাদের মনের যে তিনটে স্তরের কথা আমাদের মনোবিজ্ঞানীরা বলেন, ফ্রয়েড বলেছেন যে ঈদ, ইগো আর সুপার ইগো। ঈদ, ইগো আর সুপার ইগো হচ্ছে আমাদের মনের যে উদ্দেশ্যক্রম। মনের আরও তিনটে স্তর আছে, একটা চেতন, অবচেতন, আর একটা হচ্ছে নির্জ্ঞান, একটা অবচেতন, আর একটা হচ্ছে সচেতন স্তর। নির্জ্ঞান, অবচেতন, সচেতন, এটা হচ্ছে মনের তিনটে স্তর। কিন্তু মনের যে কার্যকরিতা, যে উদ্দেশ্যমূলকতা, তার নিরিখে মনকে মূলত তিনটে স্তরে ভাগ করা হয়। একটা হচ্ছে ঈদ, একটা হচ্ছে ইগো, আর একটা হচ্ছে সুপার ইগো। ঈদ বলতে আমরা বলতে চাই যে স্তরটা, সেই স্তরটা হলো সেই স্তর যেটা আমাদের আমাদের ভেতরের একটা বলতে পারি প্লেজার স্তর, মানে যেটা শুধু আনন্দ পেতে চায়, যৌন আকর্ষণ, চাহিদা, যৌন তৃপ্তি নেওয়া, যেগুলো আমাদের জৈব প্রবৃত্তি, যেগুলোকে চাপা দিয়ে, যেগুলোকে শাসন করেই আমরা মানুষ হয়েছি, সেই অবদমিত যে স্তরটা, সেটাই আসলে আমাদের ঈদের স্তর। আমাদের এই যে নায়ক, অর্থাৎ আমাদের সীতানাথ, তার এই ঈদের স্তরটা অত্যন্ত সক্রিয় এই যৌন চাহিদার ক্ষেত্রে, ফলে সে একটি মেয়েকে ধর্ষণ করে। কিন্তু তার সুপার ইগো হচ্ছে সেই স্তর যে হচ্ছে বিবেক বিবেচনা দিয়ে সব কিছুকে বিচার করে। এই বোধটা তাকে আবার এই অপরাধ বোধে বারবার নিয়ে যায়, যেখানে সে যখন ফিরে আসছে চম্বলগড় থেকে, তারপরে সে কী করছে, এই অপরাধবোধ থেকে সে কিন্তু আর নতুন করে তার স্ত্রী কণার সঙ্গে যৌন জীবনে খুব একটা সহজ হতে পারছে না। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাটা ঘটছে, এই স্কুলের সেক্রেটারি বাবু, তার একটি মেয়ের কথা বোধহয় বলা হচ্ছে, যার নাম আমরা দেখতে পাচ্ছি গৌরী। এই গৌরীর প্রতি তার আবার একটা ভালো লাগা তৈরি হচ্ছে, কিন্তু তার মনের সেই অপরাধবোধ কাজ করে যে পার্বতীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, গৌরীর সঙ্গে সেই ঘটনা সে ঘটতে দেবে না। তার ঈদ স্তর অত্যন্ত সক্রিয় হয়ে থাকে, আবারও সেই যৌন তৃপ্তির দিকে হাঁটতে প্ররোচিত করছে। আর সুপার ইগো, যেটা আসলে মানুষের বিবেকবোধ, সেটা তাকে বারবার আটকে দিচ্ছে। এই দুয়ের দ্বন্দ্বে শেষ পর্যন্ত ক্ষতবিক্ষত হতে হতে আত্মহত্যার পথ সে বেছে নিচ্ছে। এখন এই দুটো ক্ষেত্রের দুটো গল্প হচ্ছে, এই দুটো গল্প থেকে আমরা এটুকু বুঝতে পারি যে এই দুটো গল্প সীতানাথকে নিয়ে যারা লিখছেন তারা শরদিন্দু এবং বাসন্তী। মনে রাখতে হবে, শরদিন্দু আর বাসন্তী গল্পগুলো কাল্পনিকভাবে লিখলেও এই গল্পগুলোর মধ্যে আসলে তাদের মনস্তত্ত্ব কাজ করছে, তাদের ব্যক্তি জীবন অনেকখানি উঁকি দিয়েছে। আমরা এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে তারপরে শেষে ভাবনাটাতে আসবো, যেটাতে আমরা পৌঁছে যাবো যে নাটকটা কতখানি অ্যাবসার্ড বা কি অ্যাবসার্ড নয়। লক্ষ্য করবার বিষয়, সীতানাথের গল্পে গুরুত্ব পাচ্ছে কণার চাওয়া পাওয়াগুলো। কণা কী চায়, তার স্বামী প্রচুর উপার্জন করুক, তার জন্য জায়গা জমি, বাড়িঘর, টাকা পয়সা জমাক। বাসন্তী একটা মধ্যবিত্ত পরিবারে বিলং করে, সে স্কুলে শিক্ষকতা করতো, এখন সে গল্প লেখে, ফলে উপার্জনের দিক থেকে সে খুব স্বাবলম্বী নয়। ফলে এই রকম একটি মেয়ে মধ্যবিত্ত মানসিকতা থেকে, তারও কোথাও কি আমাদের অধ্যাপক বাবু অর্থাৎ শরদিন্দুর থেকে এই প্রত্যাশাগুলো ছিল? শরদিন্দু কি সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারেনি? শরদিন্দু কি কখনো জানতো কণা তথা সীতানাথের, এই আমাদের বাসন্তীর মনের মধ্যে এই রকম কোনো একটা জগৎ আছে?
বাসন্তী যখন গল্প লিখছে তখন কণার এই চাওয়া পাওয়াগুলোর মধ্যে কি বাসন্তীর মধ্যবিত্ত একটি গৃহবধূ রূপে তার যে চাওয়া পাওয়ার জগৎগুলো অনেক চাওয়া পাওয়া তারও ছিল, যেটা তার শিক্ষিত মধ্যবিত্ত তথাকথিত অধ্যাপক স্বামী পূরণ করতে পারেনি, সেই ভাবনাটাই কি কণার মধ্যে উঁকি দিচ্ছে? এটা আমরা ভাবতে পারি। এবং সেই কথাগুলো একটাও বোধহয় কোনোদিনও জানবার চেষ্টা করেনি আমাদের শরদিন্দু চরিত্রটা। এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। আসলে এখানে যেটা দেখানো হচ্ছে যে স্বামী স্ত্রী একই ঘরে, একই পরিবারে, একই ছাদের নিচে, একই খাটে তারা সই দিন কাটায়, যাপন করে, কিন্তু রবিবারটা একসাথে মিলেমিশে কাটায়, কিন্তু তারা কেউ কারো মনের খবর রাখে না। মনে রাখতে হবে যে অ্যাবসার নাটকের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, কিন্তু পাশ্চাত্য আমরা দেখেছি ইউজিন ইউনেস্কোর মতো অনেক নাটককাররা এই বিষয়গুলো রেখেছেন, তারা তাদের অনেক নাটকে এরকম দেখিয়েছেন যে স্বামী স্ত্রীর মধ্যে একটা অদ্ভুত কথোপকথন হচ্ছে, যে কথোপকথনের কোনো মানে নেই। নানা ঘটনা কথা তারা বলতে বলতে এক সময় তারা আবিষ্কার করে যে তারা একই ঘরে বাস করে, একই গলিতে বাস করে, একই বাড়ির নম্বর তাদের, একই ছাদের নিচে তারা বাস করে এবং তারা স্বামী স্ত্রী। এই কথাগুলো খুব উদ্ভট। অ্যাবসার নাটক এরকম উদ্ভট কথা বলায় এই কথাগুলোর মধ্য দিয়ে আসলে দেখাতে চাই যে স্বামী স্ত্রী যে তারা একই ঘরে দম্পতি হিসেবে বাস করে, এটাই যেন তারা নতুন করে আবিষ্কার করছে। মানে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। কখনো বা দেখাচ্ছেন একটা স্বামী স্ত্রীর ঘরে একটা মৃতদেহ বাড়ছে, যেটা আসলে তাদের সম্পর্কটা মৃতই পরিণত হওয়া। এই নাগরিক শিক্ষিত মধ্যবিত্ত যে জীবনকে নিয়ে বাদল সরকার নাটক লিখছেন, সেখানে কণা আর সীতানাথকে নিয়ে যে গল্প ফাঁদছেন আমাদের বাসন্তী কিংবা আমাদের শরদিন্দু, কোথাও কি সেখানে সেই চিন্তা চেতনাগুলো উঁকি মারছে? আমরা দেখতে পাচ্ছি শরদিন্দুকে যখন বাসন্তীকে সম্পর্কে, বাসন্তীর গল্পটা শুনে শরদিন্দু বলছে, কিন্তু একজন মানুষের পক্ষে এই যে সীতানাথ, যে কখনোই তার স্ত্রীকে তার মনের কথা বলতে পারলো না, তার বাবার ব্যাপারটাকে খুলে বলতে পারলো না, তখন সে জিজ্ঞাসা করছে যে একজন মানুষের পক্ষে এতখানি গোপনীয়তা কি সম্ভব? তখন বাসন্তী একটা কথা বলছে যে সম্ভব কিনা জানি না, কিন্তু তোমার পক্ষে সম্ভব নয়। এই যে সে যেন কত ক্লিয়ারলি বলছে যে বাসন্তী, শরদিন্দুর পক্ষে বাসন্তী মানে তার কাছে, স্ত্রীর কাছে কোনো কিছু গোপন করা সম্ভব নয়। কিন্তু সত্যি কি তাই? বাসন্তী কি শরদিন্দুকে পুরোটা জানতো? যেমন কণা রূপে যে বাসন্তীকে আমরা পাই, তার ইচ্ছা অনিচ্ছা, তার চাওয়া পাওয়া, সেগুলোর, তার স্বপ্ন, সেগুলো যেমন করে আমাদের শরদিন্দু জানতে পারেনি। কিংবা শরদিন্দু যে গল্পটা আঁকলো, সেখানে যে সীতানাথকে পায়, তার কামুক সত্তা, এগুলোর সঙ্গে কি কোথাও শরদিন্দুর জীবনের যোগ আছে? শরদিন্দু কোথাও একটা দূর সম্পর্ক কি আছে? মনে রাখতে হবে যে বাকি ইতিহাস নাটকটা সবথেকে মজার ব্যাপার হলো অ্যাবসার নাটকই তাই, যে এই নাটকগুলো যতটা বলে তার থেকে অনেক কথা না বলে, মানে বলে না, পাঠককে কিছু ক্লু দেয়, সেগুলো থেকে পাঠককে ভাবতে সাহায্য করে। ফলে আমরা কোথাও ভাবতে পারি যে এই নাটকে শরদিন্দু বা বাসন্তীর যে গল্প, তা তাদের চিন্তা চেতনাকে প্রভাবিত করছে। আমরা যখন দেখব শরদিন্দুর গল্পে সীতানাথের এই চরিত্রগত যে স্খলনটা, এটা বাসন্তী, এই কণা পুরোটা জানে কিনা জানি না, কিন্তু কণা কিন্তু অনেকটা পরিমাণে তার স্বামীর এই মানসিক সমস্যাটা, এক রকমের মনোবিকলন, এই মনোবিকৃতির খবর সে কিন্তু কিছুটা হলেও জানে। এবং জানার পরেও সে স্বামীর পক্ষ নেয়। এই যে স্বামীর পক্ষ নিচ্ছে, অর্থাৎ স্বামীর কোনো সমস্যা থাকতে পারে, এবং কিন্তু সেক্ষেত্রে একজন স্ত্রী যদি স্বামীর পাশে দাঁড়ায়, তাহলে বোধহয় সে সেখান থেকে অনেকটা উদরে আসতে পারে। সীতানাথ শেষ পর্যন্ত আত্মহত্যা করলো। কণা হয়তো তাকে অনেকটা বোঝবার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সবটা বোধহয় বুঝতে পারেনি। যদি পারতো তাহলে কখনো সীতানাথকে আত্মহত্যা করতে হতো না। আসলে এই দুটো গল্পের মধ্যে একটা জিনিস খুব লক্ষ্য করবা, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রী তারা কেউ কারো মনের খবর পুরোটা জানে না। এই যে না জানা, এটাই কিন্তু তাদেরকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে। এটা হচ্ছে নাগরিক সমাজের সবথেকে বড় বৈশিষ্ট্য,
এই যে বিচ্ছিন্নতা, এটাই কিন্তু অ্যাবসার্ড নাটকের সবথেকে বড় বৈশিষ্ট্য। অ্যাবসার্ড নাটকের যে বিচ্ছিন্নতা, সেটা প্রাথমিকভাবে দুটো বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হলেও সেটা একটা বলা যেতে পারে সূত্র ধরিয়ে দিচ্ছে, কিন্তু সমস্যাটা কিন্তু জীবনের রন্ধে রন্ধে নানা প্রসঙ্গকে নিয়ে আলোকিত করে। সেখানে আধুনিক মানুষের, নাগরিক মানুষের সবথেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে গ্রামের মতো সেখানে মানুষের সঙ্গে মানুষের একটা সমাজ তৈরি হয়নি। প্রত্যেকের সঙ্গে মেলামেশা করে, কিন্তু সেই মেলামেশাটা যতখানি হৃদয়ের তার থেকে অনেক বেশি যান্ত্রিক। ফলে কেউ কারো মনের খবর রাখে না। ফলে বাইরের লোকের কথা তো পরে, একটা স্বামী স্ত্রীর মধ্যেও একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে রয়েছে, যেখানে কেউ কারো মনের হদিশ পায় না। এই যে আত্মহত্যার প্রবণতা, এটা কিন্তু যারা এই নিয়ে বই লিখছেন তারা যে বিষয়টাকে আমাদের সামনে রাখছেন, যে আত্মহত্যার ঘটনা যতখানি গ্রামে ঘটে ততখানি শহরে তার থেকে অনেক বেশি ঘটে। তার কারণ হচ্ছে একটা সমাজ, একটা বন্ধু মহল, যাদের কাছে মনের কথা সহজে বলা যায়, যারা হৃদয়ের মরমী হতে পারে, তাদের কাছে নিজের কথা বলে ফেলার যে সুবিধেটা, সেটা হচ্ছে আবেগটাকে নিয়ন্ত্রণ করা। কিন্তু শহরের মানুষের এই যে ব্যক্তিগত ইগো, প্রত্যেকের একটা স্ট্যাটাস নিয়ে মেনটেন করবার চেষ্টা, এখানে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু একটা বিচ্ছিন্নতার শিকার, যেখানে কেউ কাউকে বোঝে না, এবং এই না বুঝতে পারার কারণে, নিজেকে বোঝাতে না পারার কারণে অবদমিত আবেগই শেষ পর্যন্ত তাদেরকে ভুল পথে চালিত করে, এবং সেখান থেকে আত্মহত্যার ঘটনাগুলো ঘটে। ফলে এইভাবে যদি আমরা ভাবতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে মূল নাটকটার বাইরে যে দুটো গল্প আছে, সেই দুটো গল্পের মধ্যেও কিন্তু অ্যাবসার্ড নাটকের যে লক্ষণ, অ্যাবসার্ড নাটকের লক্ষণ কি? জীবন সম্পর্কে একটা শূন্যতা তৈরি হওয়া, একটা বিচ্ছিন্নতা তৈরি হওয়া। আমাদের খুব মনে পড়ে পাশ্চাত্যে যাকে আমরা অ্যাবসার্ড নাটককার যাদেরকে জানি, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইউজিন ইউনেস্কো। তিনি অ্যাবসার্ড নাটক নিয়ে সবথেকে একদম দৃঢ়ভাবে যে তত্ত্বগুলো আমরা জানি, তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু ইউজিন ইউনেস্কোর দেয়া। তো ইউজিন ইউনেস্কো একটা চমৎকার কথা বলেছিলেন যে অ্যাবসার্ড নাটকের মূল সূত্রটা কি, কোথায় দাঁড়িয়ে অ্যাবসার্ড নাটক লেখা হয়। তিনি বলছেন যে কাট ফ্রম দ্য রুট অফ দ্য লাইফ, এইরকমই কিছু একটা লাইন তিনি বলছেন। মানে মূল কথাটা হচ্ছে যে জীবনের যে মূল স্রোত বা প্রবাহ, সেই শেকড়টা থেকে বিচ্ছিন্ন হওয়া। এই যে প্রবাহ থেকে মানুষ তাহলে বিচ্ছিন্ন কখন হয় না? বিচ্ছিন্নতা তৈরি হয় যখন মানুষের সঙ্গে মিশতে পারে না, তাদের মধ্যে সেই হৃদ্যতার সম্পর্ক থাকে না, সে একে অন্যের সঙ্গে পাশাপাশি থেকেও যেন প্রত্যেকে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, সেই রবীন্দ্রনাথের মেঘদূত ব্যাখ্যা আমাদের মনে পড়ে। তো এই জায়গা থেকে কিন্তু আত্মহত্যার প্রবণতা, বিচ্ছিন্নতা, এগুলো কিন্তু কিছুটা অ্যাবসার্ড নাটকের আদল তৈরি করে। নাটকের মধ্যে গল্প, এবং সেই গল্প আসলে এক একটা নাটকই, এবং সেই নাটকগুলোর মধ্যে অ্যাবসার্ড নাটকের লক্ষণ কিছুটা আছে, কিন্তু সেগুলোকে যে খুব বড় প্রেক্ষাপটে রেখে বিচার করা যায় তা নয়। অন্তত মনে করা যেতে পারে যে সেগুলো একান্তই ব্যক্তিগত পারিবারিক পরিসরের মধ্যে সীমাবদ্ধ। বিশেষত আমাদের বাসন্তীর যে গল্পটা, ওটা একেবারেই একটা পারিবারিক সমস্যার মতো। কিন্তু ফলে এই গল্পগুলোকে অ্যাবসার্ড নাটকের লক্ষণ আক্রান্ত বললেও ঠিক পুরোপুরি অ্যাবসার্ড হবার জন্য যে একটা বৃহত্তর পরিবেশ বা পরিসর প্রয়োজন ছিল, সেগুলো কিন্তু পায়নি, এটাও আমাদেরকে মানতে হবে। কিন্তু একটা অ্যাবসার্ডিটির লক্ষণ আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে যেটা উঠে আসছে, সেটা হচ্ছে যে দুজন দম্পতি, সীতানাথ এবং কণা, তারা পাশাপাশি থেকেও কেউ কারো মনের খবর জানে না, হদিশ জানে না, যেটাই কিন্তু শেষ পর্যন্ত সীতানাথকেও পরিচিত করেছে বাসন্তীর গল্পে আত্মহত্যার পথে। কণাকে সে তার বাবার কথা বলতেই পারল না, আর এদিকে নিজের অবদমিত আবেগ কামনার থেকে মুক্ত হতে না পেরে শেষ পর্যন্ত আমাদের শরদিন্দুর যে সীতানাথ, সেও আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কিন্তু এই নাটক দুটোতে, মানে গল্প দুটোতে যে অ্যাবসার্ডিটি রয়েছে, আমরা যদি ধরেই নিই সেটা অ্যাবসার্ড নাটকের একটা লক্ষণ, শেষ পর্যন্ত কিন্তু সেই অ্যাবসার্ডিটিকে ভেঙে দিচ্ছেন গল্পকার, আমাদের নাটককার। কারণ সীতানাথকে নিয়ে যে গল্পটা দুজনে ফাঁদলো, এই গল্পটাই তো, সেই গল্পগুলোরই তো কোনো মানে নেই। কারণ শেষ পর্যন্ত এই নাটকের সবথেকে চমৎকার বিষয় হচ্ছে যে দুটো গল্প তৈরি হচ্ছে দুজনের লেখকের কলমে, বাসন্তী আর শরদিন্দুর, কিন্তু শেষ পর্যন্ত যাকে নিয়ে গল্পটা লেখা হচ্ছে, সেই ব্যক্তি অর্থাৎ সীতানাথ, সে নিজেই কিন্তু এই দুটো গল্পকে নাকচ করে দিচ্ছে যে এগুলো আসলে আমার মৃত্যুর কারণ নয়, এগুলো এক একটা প্রসঙ্গ। তোমরা যেটা ভাবছো সেটা খুব ছোট প্রসঙ্গ, সেটা খুব সংকীর্ণ, আরও বৃহত্তর সমস্যা আছে, সেটা আমার তোমার সকলের আছে। যেখানে রাত্রির অন্ধকারে আমাদের শরদিন্দু মুখোমুখি হচ্ছে কার? সীতানাথের ভূতের সঙ্গে। এবার মজার বিষয় হচ্ছে যে সীতানাথের ভূত কে? আসলে মনে রাখতে হবে যে আমাদের অ্যাবসার্ড নাটকের যে কায়দা কানুনগুলো ব্যবহার করা হয়, সেগুলো সবটাই কিন্তু রূপক সাংকেতিক নাটক থেকে ধার নেওয়া। এই যে শরদিন্দু সীতানাথের ভূতের সঙ্গে অন্ধকারে মুখোমুখি হচ্ছে, সীতানাথ আসলে কে? শরদিন্দুরই ভেতরের আরেকটা সত্তা, তার বিবেকবোধ,
যাত্রাতেও আমরা দেখেছি চরিত্ররা বিবেকের মুখোমুখি হয়। ফলে এগুলো খুব একটা নতুন নয় আমাদের কাছে। পাশ্চাত্য দর্শনে বিশ্বাস করে আমরা আমাদের দেশীয় ঐতিহ্যকে আমাদের ভুললে চলবে না। আমাদের যাত্রাতে ওই বিবেকের চরিত্রের প্রসঙ্গ বারবার এসেছে। সেই বিবেক কি বলছে? যেই বিবেক বলছে এই সব মিথ্যে, তোমরা যে গল্প ফাঁচে সব মিথ্যে। এবং সেই বিবেক কি বলছে? যে শরদিন্দুকে জিজ্ঞাসা করছে, শরদিন্দু যখন সীতানাথকে জিজ্ঞাসা করছে সীতানাথ তুমি মরলে কেন, তখন সীতানাথ শরদিন্দুকে বলছে তুমি মরনি কেন? তখন শরদিন্দু বলছে বাঁচতে চাই বলে। তখন বলছে বেঁচে কী হবে? এবং তুমি যে বেঁচে আছো তুমি ভাবছো কী করে যে তুমি বেঁচে আছো? তুমি আসলে মরে গেছো। সকলে বেঁচে থাকার ভান করছে। এই জায়গাটা থেকেই তৈরি হচ্ছে অস্তিবাদী জিজ্ঞাসা এবং একটা একটা নেতিবাচকতা, যেখানে আমরা বলছিলাম যে অ্যাবসার্ড নাটক লেখা হয় অস্তিবাদী জিজ্ঞাসা থেকে, এবং সেখানে অর্থহীনতার বোধটাই অ্যাবসার্ড নাটকের লক্ষণ, এবং তার থেকে উত্তীর্ণ হলেই নাটকটা হয়ে যায় কি না একটা অস্তিবাদী নাটক। এখানে সেই লক্ষণটা ধরা পড়ছে কোথায় না, যখন শরদিন্দুকে সীতানাথ বলছে যে আসলে আমরা কেউ বেঁচে নেই, আমরা বাঁচার ভান করি। আমাদের অস্তিবাদী যারা দার্শনিকরা পাশ্চাত্যে রয়েছেন, ছাত্র কিংবা আরও যারা রয়েছেন, আলবের কামু, তাদের কথা থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে বেঁচে থাকা আর টিকে থাকা দুটোর মধ্যে একটা তফাৎ আছে। এক্সিস্ট করা অস্তিত্ববাদী জিজ্ঞাসার প্রধান কথাটাই হচ্ছে যে অস্তিত্ব কথাটার অর্থ কি? অস্তিত্ব মানে শুধু বেঁচে থাকা নয়, শ্বাস প্রশ্বাস নেওয়া, খাওয়া দাওয়া, ঘুমানো নয়। অস্তিত্বশীল বাঁচা মানে একটা সদর্থক বাঁচা, বৃহত্তর মানুষের সঙ্গে একত্রিত হয়ে বাঁচা, বৃহত্তর মানুষের কল্যাণের সঙ্গে নিজেকে জুড়ে নিয়ে বাঁচা। কিন্তু আধুনিক সমাজে, বিশেষত নাগরিক কলকাতার যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, তারা কিন্তু বৃহত্তর বেঁচে থাকার বোধ থেকে ক্রমশই বিচ্ছিন্ন হচ্ছে। এই যে বিচ্ছিন্নতা, সেটা আসলে তাদের বাঁচিয়ে রাখেনি, তাদেরকে টিকিয়ে রেখেছে কোনো রকমে। তারা বেঁচে থাকার বোধ থেকে তারা বিচ্ছিন্ন। তারা কি জানে? ওই আলবের কামুর মিথ অফ দ্য সিসিফাসের গল্পে আমরা জানি যে সেখানে তিনি একটা কথা বলছেন, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি প্রত্যেকটা দিন শুধু সকালে ওঠো, কাজে যাও, কাছে থেকে ফেরো, আবার কাজে যাও। এই যে একটা কর্মমুখর জীবন, যেখানে মানুষ শুধু কর্মের দাস হয়ে যন্ত্রের মতো শুধু কাজ করে যায়, সে কে, কেন, কিভাবে এলো, তার অস্তিত্ব, তার কিসে ভালো লাগা মন্দ লাগা, এই সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সে শুধু একটা কর্মমুখর জীবনের সাথে গা ভাসিয়ে দিয়েছে। এই যে বেঁচে থাকা, এটা আসলে টিকে থাকা। এটা এই যে আমি আত্মস্বরূপ ভুলে শুধুমাত্র একটা ঘোড়দৌড়ের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছি, আমি আমার সমাজ, আমার স্ট্যাটাস, এইগুলো তৈরি করবার নেশায় বুঁদ হয়ে আমি শুধু দৌড় দিচ্ছি, কিন্তু কখনো এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে ওই জীবনানন্দের ভাষায় বোধ, মাথার মধ্যে এক বোধ কাজ করে, এই বোধের দিকে তাকায়নি, এই বোধ সত্তাটাকে জাগায়নি। সেই বেঁচে থাকা, অর্থাৎ এখানে যেটা আলবের কামুর যে দর্শন অনুযায়ী, যে মানুষ যদি শুধুই ওই কর্মমুখর জীবনের সাথে গা ভাসায়, সে যদি সেখান থেকে বেরিয়ে এসে বৃহত্তর সমাজের সঙ্গে, মানুষের সঙ্গে একত্রিত হয়ে বাঁচার মন্ত্র থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে সেই বেঁচে থাকার কোনো মানে নেই। সেটা আসলে টিকে থাকা। বেঁচে থাকা মানে একটা সদর্থক বেঁচে থাকা, বহু মানুষের কল্যাণের সঙ্গে যুক্ত হয়ে বাঁচা, একটা বৃহত্তর সমাজের ভালো মন্দের সঙ্গে যুক্ত হয়ে বাঁচা। যদি সেই বাঁচাটা না থাকে, যদি শুধুই হয় নিজের খাওয়া পড়া নিয়ে একটা গণ্ডিবদ্ধ জীবন, তাহলে সেটা হয় একটা একরকমের টিকে থাকা মাত্র। সেটা কখনো সদর্থক অস্তিত্বশীল বাঁচা নয়। আসলে এই বাসন্তী কিংবা শরদিন্দুরা টিকে আছে, তারা বেঁচে থাকতে জানেনি। তারা শুধুই কাজ আর কাজে আর কর্মমুখরতার জীবন নিয়েই তারা ব্যস্ত, এবং তাদের সেই জীবনটা বৃহত্তর সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে থাকে, যেখানে দাঁড়িয়ে তারা একটা মৃত্যু ঘটনাকে তাদের মতো করে বানিয়ে গল্প লেখে, কিন্তু সেই গল্পের মধ্যে উঁকি দিয়ে দেয় তাদের জীবনের যে দূরত্বটা, তাদের দাম্পত্য সম্পর্কের মধ্যেও কি কোথাও চির আছে, সেই প্রশ্নগুলো। ফলে এই রকম বেঁচে থাকা, অর্থাৎ যেখানে শুধু বেঁচে থাকাটা হয়ে ওঠে টিকে থাকার নামান্তর, প্রতিদিন শুধু কাজ আর কাজে যাওয়া, এই যে বহু মানুষের ভিড়ে মেশা চরিত্র হয়ে আমরা বেঁচে আছি, এই বেঁচে থাকা আসলে টিকে থাকার নামান্তর। বেঁচে থাকা হচ্ছে আত্মস্বরূপ জানা, আমার পছন্দ অপছন্দ, আমার নিজেকে উপলব্ধি করা, আমার নিজেকে আবিষ্কার করা, বৃহত্তর মানুষের সঙ্গে নিজেকে জুড়ে নিয়ে বাঁচা। এই সদর্থক বাঁচার বোধটা যদি তৈরি হয়, তবেই সেখানে বেঁচে থাকার সার্থকতা। এবং সীতানাথ বলছে আমরা বেশিরভাগ লোক সেটা থেকে বিচ্ছিন্ন, তাই আমাদের এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। অর্থাৎ বেঁচে থাকা বলা ভুল, টিকে থাকার থেকে। এবং আমরা আসলে বেঁচে থাকার ভান করছি মাত্র, আমরা আসলে মরে গেছি। শরীরে বেঁচে আছি, মনের দিক থেকে মরে গেছি। প্রতিদিন কর্মমুখর জীবনের সাথে গা ভাসিয়ে দিয়ে চলাটা কখনো বেঁচে থাকা হতে পারে না, কারণ আমরা
দায়িত্ব নিতে ভুলে গেছি। ওই যে বলছিলাম প্রথমেই যে বাদল সরকার যেখানে শেষ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন থার্ড থিয়েটারে, যেখানে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি নাটক করছেন, এই যে মানুষ শব্দটা, এটা থেকে যদি আমরা বিচ্ছিন্ন হই তাহলে বোধহয় আমাদের বেঁচে থাকাটা টিকে থাকা ছাড়া আর কিছু হয় না। এখানে শিক্ষিত নাগরিক বিত্তদের যে স্বার্থ সর্বস্ব সুবিধাবাদী আত্মকেন্দ্রিক যে বেঁচে থাকা, সেই বেঁচে থাকাটাকে তিনি সমালোচনা করছেন সীতানাথের মাধ্যমে, অর্থাৎ শরদিন্দুর বিবেকবোধ থেকে। এবার আমরা নাটকটার নামকরণের ক্ষেত্রে লক্ষ্য করবার বিষয় বাকি ইতিহাস। আমরা ইতিহাসকে একরকমভাবে জানি, কিন্তু এই নাটকে দেখানো হচ্ছে যে সীতানাথের সূত্র ধরে শরদিন্দুর অ্যালবামের কিছু খবরের কাগজের টুকরো থেকে নানা প্রসঙ্গ অবলম্বনে সীতানাথের ব্যাখ্যায় যেটা উঠে আসছে যে আমরা ইতিহাস বলতে যা বুঝি তার বাইরে আসলে রয়েছে একটা বাকি ইতিহাস, এবং সেটাই মানুষের সভ্যতার সম্পর্কে মূল সত্য। অর্থাৎ মানুষের সভ্যতা মানে শুধু বিজয়ের ইতিহাস নয়, মানুষের সভ্যতা মানে স্বাধীনতার ইতিহাস নয়, মানুষের সভ্যতা মানে জয় পরাজয়ের ইতিহাস নয়, মানুষের সভ্যতা মানে বিজয়োল্লাসের ইতিহাস নয়। মানুষের সভ্যতায় সেখানে যেটা বড় করে দেখানো হচ্ছে সেটা হচ্ছে শোষণের ইতিহাস। মানুষ হয়ে এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে কেমন করে শোষণ করছে, তাকে কেমন করে নিষ্পেষিত করছে, কেমন করে হত্যা করছে, রক্তপাত ঘটাচ্ছে। এই যে খুন, হত্যা, রক্তপাতের ইতিহাস, যে নির্মমতার ইতিহাসটা আমরা ইতিহাসের পাতায় স্থান দিতে চাই না, বাকি ইতিহাস আসলে সেই ইতিহাসটা সম্পর্কে যদি আমরা সচেতন হই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ঐতিহ্য কী এবং আমাদের পরিণতি কী। অর্থাৎ সীতানাথ, যিনি আসলে শরদিন্দুরই বিবেক, সে বলতে চাইছে এমন একটা বাকি ইতিহাসের কথা। এখানে মনে রাখতে হবে বাকি ইতিহাস শব্দটার কিন্তু দুরকম তাৎপর্য তৈরি হবে। একদিকে বাকি ইতিহাস মানে খুন, হত্যা, রক্তপাতের ইতিহাস, যে ইতিহাসটা মানব সভ্যতার ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে গেছে এবং যে ইতিহাসের প্রেক্ষাপটে মানুষের বেঁচে থাকার কোনো মানে নেই। খুন, হত্যা, রক্তপাতের ইতিহাস যদি আমাদের পূর্বপুরুষের ইতিহাস হয়, তাহলে আমরা কোন ঐতিহ্য বহন করছি? ফলে আমাদের ভাগ্য কী, নিয়তি কী? ওইটাই নিয়তি। একটা অর্থহীন ওই বলা যেতে পারে আমাদের আলবের কামড়, সেই মিথ অব দ্য সিসিফাসের মতো শুধু বোল্ডার তোলা আর গড়িয়ে পড়া, অর্থাৎ একটা নিরর্থকতার মধ্যে আমরা আষ্টে পিষ্টে জড়িয়ে পড়েছি, তার থেকে মুক্তি নেই। তাই মুক্তি যখন নেই, মৃত্যুই কাম্য। কে বোঝাচ্ছে? সীতানাথ। কে বোঝাচ্ছে? শরদিন্দুর বিবেক। বাকি ইতিহাস এখানে তার মানে সীতানাথের কথায় শরদিন্দুর প্রাথমিকভাবে বিবেকের তাড়নায় কোন ইতিহাস হয়ে আসছে? মানুষের খুন, হত্যা, রক্তপাতের ইতিহাস, যাকে যদি একবার মেনে নিই তাহলে আমাদের আর বাঁচতে ইচ্ছা করে না। যেখানে দাঁড়িয়ে কিন্তু নাটকটা অ্যাবসার্ড নাটকের দিকে ঝুঁকতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত নাটকটা কিন্তু এই অ্যাবসার্ডিটির মধ্যে অর্থহীনতায় শেষ হচ্ছে না। কোথায় শেষ হচ্ছে না, যেখানে আমরা দেখতে পাবো বাইরে থেকে আমাদের ঠিক এই রকম সীতানাথের কথায় পরিচিত হয়ে যখন শরদিন্দু আত্মহত্যা করতে চাইছেন, তখন বাসুদেবের কথায় বাসুদেব যেন একটা বাস্তবের ঘণ্টাধ্বনি হয়ে জীবন সম্পর্কে আবার একবার নতুন করে আশান্বিত হবার একটা ঘণ্টাধ্বনি হয়ে তাকে নতুন করে ডাক দিচ্ছে, এবং শরদিন্দু মরতে যাবে বলে ঠিক করেও সেখান থেকে পাটা বাড়িয়েও আবার পাটাকে সরিয়ে নিয়ে জীবনের পথে পা বাড়াচ্ছে, কারণ তার খবর আসছে যে সে যে অধ্যাপনার কাজ করতো সেখানে তার প্রমোশন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রমোশন হয়েছে মানে কি? আবারও তারা তো সেই স্বার্থপরতা, সুবিধাবাদ, নিজের মতো করে বাঁচা, আরও একটু উপার্জন, সেই পথেই পা বাড়ালো। তাহলে এর মানেটা কী দাঁড়ালো? আমরা তো একটু আগেই বললাম যে অস্তিত্বশীল বাঁচা মানে সদর্থক বাঁচা, মানুষের জন্য বাঁচা। আসলে এই খুন, হত্যা, রক্তপাতের ইতিহাস শুধুমাত্র নেতিবাচকতাকেই তো তুলে ধরে না, তুলে ধরে বৃহত্তর মানুষের কথা, অত্যাচারিত, শোষিত, বঞ্চিত মানুষের জন্য কিছু করার কথা, এটাকেও তুলে ধরে। আরও একটা জিনিস তুলে ধরে, যে কথা আমরা বলছিলাম, বাকি ইতিহাস মানে শুধু অর্থহীনতার ইতিহাস নয়। আসলে যেটা বলতে চাইছে যে মানুষের সভ্যতার ইতিহাস যদি খুন, হত্যা, রক্তপাতের ইতিহাস হয়, সেটাকে প্রাথমিকভাবে বাকি ইতিহাস ধরলেও সীতানাথের কথায় সেটাই বাকি ইতিহাস, কিন্তু সেটাকে মেনে নিয়েও বলতে হয় আমাদের অতীত যাই থাক, খুন, হত্যা, রক্তপাত, নেতিবাচকতা যতই থাক, জীবনের অর্থহীনতা যতই কালো অন্ধকার ঘনিয়ে আনুক, শেষ পর্যন্ত মরে যাওয়া কোনো সমাধান নয়, বাঁচতে হবে। জাবদা বাঁচাটারও কোনো মানে নেই এমন বলা ভুল। অন্তত পাশ্চাত্য যারা অস্থিবাদী তাত্ত্বিকরা রয়েছেন তারা সদর্থক বাঁচার কথা বলেছেন ঠিকই, কিন্তু সদর্থক বাঁচতে পারলাম না বলে যে মরে যাওয়াটাই কাঙ্ক্ষিত তা নয়। এই যে বোধটা জাগা যে আমি সদর্থক বাঁচছি না, তার মানে আমি মরে যাব তা নয়, আমি বাঁচবো, এবং যদি বাঁচার পথে আবারও পা বাড়াই, তাহলে এই যে একবারের জন্য আমার মনে হয়েছিল যে আমি যেভাবে বেঁচে আছি এটা ঠিক নয়, তাহলে সেটা বোধহয় আমাকে এবার একটা অন্য জীবনের পথে একটু হলেও প্রণোদিত করবে। তাই প্রমোশনের লোভে
শরদিন্দু জীবনের পথে পা বাড়িয়েছে, এই জাপটা বেঁচে থাকাটারও একটা তাৎপর্য আছে। অন্তত মরে যাওয়ার থেকে এইটা ভালো। জীবন যতই অর্থহীন হোক, শূন্যতায় আচ্ছন্ন হোক, তবু বাঁচতে হবে, সেই বাঁচার পথে পা বাড়িয়েছে শরদিন্দু। আর সে যখন একবার, এবং এই যে বাঁচতে হবে, নেতিবাচকতার পথ পেরিয়ে মানুষকে তবু জীবনের জয়গান গাইতে হবে, এটাই হচ্ছে জীবনের প্রতি আশা হারানো পাপ। রবীন্দ্রনাথ বলেছিলেন যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, মানুষের মানে জীবনের প্রতি। তো এই যে শত নেতিবাচকতার পরেও মানুষ তবু বাঁচার গান গাইবে, এটাই আসলে মানুষের বাকি ইতিহাস। অর্থাৎ বাকি ইতিহাস মানে নেতিবাচকতা নয়, জীবনের পথে পা বাড়ানোটাই হচ্ছে মানুষের বাকি ইতিহাস। জীবন যতই শূন্য হোক, আরও একটা ইতিহাস আছে, আরও একটা বাকি ইতিহাস আছে, তবু আমরা জীবনের গান গাইব। এবং আমরা মনে করি যে শরদিন্দু যে জীবনের পথে পা বাড়ালো, এবার সেই বাকি ইতিহাসের বোধ, খুন হত্যা রক্তপাতের ইতিহাস নিয়ে যে জীবনকে যেভাবে সে জানলো, একটা বৃহত্তর মানুষের জন্য হয়ে বাঁচার চিন্তা এবার তার ভেতরে ভেতরে কাজ করবে। কারণ আমরা বলেইছিলাম, আমরা এর আগেও অস্তিবাদ অ্যাবসার্ডবাদ নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলাম যে অ্যাবসার্ড শব্দটা দিয়ে আমরা যে ধরনের নাটককে চিনি তার কখনো একরৈখিক ব্যাখ্যা হয় না। পাশ্চাত্যও যারা অ্যাবসার্ড নাটক লিখেছেন তারা একই ধরনের নাটক কেউ লেখেননি, বিভিন্নজন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, দৃষ্টিকোণ থেকে লিখেছেন। তাই আমরা একরকমভাবে সরলভাবে বলে দিই যে এই নাটকগুলো অ্যাবসার্ড হলো কি অস্তিবাদী নাটক হলো, এটা হতে পারে না। পাশ্চাত্যও যারা অ্যাবসার্ড নাটককার লিখছেন তাদের মধ্যে নানা দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। এমনকি আমাদের স্যামুয়েল বেকেটের লেখা ওয়েটিং ফর গোডো নাটকে কিছুই হলো না শেষ পর্যন্ত, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ন্যাড়া গাছটাতে 2-3টে পাতা গজাচ্ছে, এটাই তো আশা। এমনকি আমরা দেখতে পাবো অ্যালবির মতো যারা নাটককাররা রয়েছেন তারাও বলছেন যে অ্যাবসার্ড নাটককারকেও মনে রাখতে হবে যে নাটককাররা কিন্তু জীবনের প্রতি দায়বদ্ধ। শেষ পর্যন্ত একটা হতাশায় কখনো নাটক শেষ হতে পারে না। সবাই ইউজিন ইউনেস্কোর মতো অন্ধকারকেই একমাত্র মনে করেননি। ফলে বাংলায় যে নাটকগুলো লেখা হচ্ছে তাকেও আমরা অ্যাবসার্ড নাটক বলবো। অস্তিবাদী জিজ্ঞাসা থাকা মানেই সেটা অ্যাবসার্ড হলো না তা কিন্তু নয়। কারণ পাশ্চাত্যেও এ কথা রয়েছে এবং আমাদেরকেও এ কথা একটু গভীরভাবে উপলব্ধি করলেই বোঝা যাবে যে অস্তিবাদ অ্যাবসার্ডবাদের গোড়ার কথা। অস্তিবাদী জিজ্ঞাসা থেকেই অ্যাবসার্ডবাদ জন্ম নেয়, সেখানে রয়ে গেলে নেতিবাচকতায় অ্যাবসার্ড, উত্তীর্ণ হলে অস্তিবাদ। কিন্তু উত্তীর্ণ কতটা হলাম তার থেকেও বড় কথা, আমি যে অর্থহীন জীবনে বাস করছি, আমার অন্ধকারটাকে আমি যখন চিহ্নিত করতে পারলাম, প্রকারান্তরে সেটাই তো আমাকে স্বীকার করিয়ে দিচ্ছে যে তার মানে আমি একটা সদর্থক জীবনের বোধ আমার মধ্যে আছে। আমি যখন বলছি এটা অন্ধকার, তার মানে আমি আলো কাকে বলে জানি। ফলে নাটক তো সবসময় দেখিয়ে দেবে না যে সে শেষ পর্যন্ত উত্তীর্ণ হলো কিনা, কিন্তু একটা নাটক যখন দেখাচ্ছে যে একজন মানুষ নিজে বিশ্বাস করছে, স্বীকার করছে যে যে জীবনের মধ্যে সে আছে, তার বিবেক সেই উঁকি দিচ্ছে যে সেটা যথার্থ জীবন নয়, এই জীবন নয় বলছে মানে নেতিবাচক হয়ে গেল, তার মানে তাই নয় তো। বলছে মানেই তো তার মানে তার মধ্যে একটা সদর্থক জীবন যে হওয়া উচিত, এই ভাবনাটা কাজ করছে, একটা দ্বন্দ্ব ছিল। তার মানে তো কোনো নাটকই অ্যাবসার্ড নাটক নয় একভাবে ভাবতে গেলে। ফলে বাংলায় অ্যাবসার্ড নাটক লেখা হয়েছে, বাংলার নাটককাররা তাঁর মতো করে লিখেছেন, সেখানে অ্যাবসার্ডবাদ আছে, অ্যাবসার্ডবাদের মধ্যেও জীবনের প্রতি আস্থা আছে। বাকি ইতিহাস নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।